2026-এর বিধানসভা নির্বাচনে হাবড়া কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার হয়ে ভোটের প্রচারে গিয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রেখেছি আমরা। এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন আরও একজন প্রাক্তন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কালীঘাট তৃণমূল ছাড়লেন আরও এক প্রাক্তন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কি কারণে এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এখনো পর্যন্ত এই বিষয়ে কি জানা যাচ্ছে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের কোনো কমিটিতে থাকতে পারছেন না। তার কারণ হিসাবে তিনি যেটা বলেছেন যে তার শারীরিক অবস্থা বেশ খারাপ, তার পক্ষে এই শরীর নিয়ে দলের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা সম্ভব না। তিনি যেটা জানিয়েছেন যে তার সুগার অত্যন্ত বেড়ে গেছে, তার পক্ষে হাঁটাচলা করা সম্ভব হচ্ছে না। এই মাঝখানে কয়েকটি দিন তাকে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল এবং সেই কারণেই তিনি দলের সমস্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন। এবং আমরা যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি তার বক্তব্য যে এরকম একটা গুরুত্বপূর্ণ পদ এবং এই সময় তার পক্ষে আঁকড়ে রাখা মানে সঠিক না, কারণ তিনি কোনো ধরনের কাজকর্ম এই মুহূর্তে করতে পারছেন না। এমনকি বাড়ি থেকেও তার বেরোনো, শারীরিক অবস্থার কারণে তিনি বেরোতে পারছেন না। সেই কারণেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো রকমের দায়িত্ব পালন করতে অপারগ। দেখো, 1978 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী বা যখন যুব কংগ্রেস করছেন, তখন তার পাশে যাদেরকে দেখা যেত তার মধ্যে অন্যতম ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং একটা 3টে নাম একসঙ্গে উচ্চারিত হতো, বালু, অলোক এবং মুকুল। মুকুলরা ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তিনি প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাকে কিন্তু সামনে নিয়ে এসেছেন। এমনকি 2011-র মন্ত্রিসভা গঠন হওয়ার পর থেকেই তিনি মন্ত্রী ছিলেন। খাদ্যমন্ত্রী হিসেবে তিনি যখন জেলে যান, তাকে যখন গ্রেপ্তার করা হয়, সেই সময় আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম দিন থেকেই বারবার প্রকাশ্যে বলতেন যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি এই যে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশ্বাস করেন না। আমরা দেখেছি যে দীর্ঘদিন তাকে তিনি জেলে যাবার পরও কিন্তু দীর্ঘদিন তাকে মন্ত্রিত্ব থেকে সরাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু দীর্ঘদিন সেই দায়িত্বেই ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তাকে অবশ্য সেই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এবারও তাকে টিকিট দেওয়া হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে তার হয়ে প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন যে তার মন্ত্রিসভার সবচেয়ে কর্মঠ যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক। এই অবস্থায় দাঁড়িয়ে তার দল থেকে সরে দাঁড়ানো, তার দায়িত্ব ছেড়ে দেওয়া নিঃসন্দেহে তৃণমূল শিবিরের কাছে বা কালীঘাট তৃণমূল শিবিরের কাছে একটা বড় ধাক্কা। যদিও তিনি কিন্তু বারবার বলেছেন যে যারা দলের একদমই উজ্জ্বল, এখানেই তোমাকে একটু থামাচ্ছি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে কি জানিয়েছেন শোনাবো। প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ। গত 4-5-6 বছর ধরে এমন খারাপ হয়েছে যে এখন 350 আমার সুগার, আমার 2টো কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে সেই পর্যায়ে। সুতরাং আমি দলের কোনো ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম।
আমি থাকতে পারছি না, কারণ আমি জলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তাই জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছি আমি মেল করে। মানে আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো, নাকি হ্যাঁ, যে সব দায়িত্ব? সব 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 দায়িত্ব, একটাই দায়িত্ব দিয়েছিল, ওয়ার্কিং কমিটি মেম্বার হ্যাঁ, দলে। হ্যাঁ, সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন, নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না? আর মানে থাকার কি করে হলো, আমার সবই তো ছেড়ে দিলাম, তা থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। এখানে কি কোনো মান অভিমানের কোনো বিষয় রয়েছে? আমার কোনো মানবিমানের ব্যাপার নেই, আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। আমি 2 বছর বাঁচবো কিনা জানি না, তা তো আমি জানি না। সুতরাং আমার এমন কন্ডিশন যে মারাত্মক ভাবে, সেই জন্য আমি ছেড়ে দিলাম। হ্যাঁ, কেন পথ আঁকড়ে রাখবো শুধু শুধু আমি? আচ্ছা। এই কঠিন সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা ছেড়েছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? সেটা তাদের কারোর ব্যক্তিগত মতে আমি কিছু বলতে পারি না। তারাও তো আমার মতন, আমার বয়সী লোক, তারাও স্বাধীন চেতা। তারা যা ভেবেছে তাদের তা করেছে, নিশ্চয়ই করেছে। তারা কিছু বুঝেছে বলে ভেবেছে, করেছে, পজিটিভ কিছু করেছে। সুতরাং আমি মনে করি যে আমার আর থাকা উচিত নয় পথ আঁকড়ে থেকে। শুধু শুধু কেন থাকবো আমি? আর আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক, যখন আমার থেকে 1978 সালের রিলেশন। হ্যাঁ, আমি তো সেইভাবে তখন যে বালু ছিলাম, আজকে 2026-এ সেই বালু নেই। শারীরিক কন্ডিশন অত্যন্ত ডিটোরিয়েট করে গেছে। আমাকে না দেখলে কেউ বলতে পারবে না যে আমার শরীরের কন্ডিশন কোথায় গেছে, আমার দাঁড়িয়েছে। মানে আমি চলার মতো আমার হয়তো আমি 4 মাস বাদে চলতেও পারবো না। অন্যদিকে আজ বিকেলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূল সাংসদদের বিদ্রোহী ব্লক নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। কখন হবে এই বৈঠক এবং এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাবেন প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আজ বিকেল 5টা নাগাদ সংসদে অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যেরকমটা জানি, গত রবিবার তৃণমূল কংগ্রেসের 19 জন সাংসদ তারা গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন এবং তারা জানান যে তারা সংসদে পৃথক অস্তিত্ব চাইছেন। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি কীর্তি আজাদ পৌঁছে দিয়েছিলেন অধ্যক্ষের কাছে, যে চিঠিতে লেখা ছিল এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যেন লোকসভার অধ্যক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার আলোচনা করেন। পাল্টা এই ঘটনার পর মঙ্গলবার নাগাদ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান যে এই বিষয়ে আলোচনার জন্য তিনি তাকে ডাকছেন। আলোচনার পর সময় নির্ধারিত হয় আজ বিকেল 5টা। আজ বিকেল 5টা নাগাদ সংসদে গিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ শিবাশিস। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন। লোকসভায় তৃণমূল সাংসদদের বিদ্রোহী ব্লক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। देखिए, तो उनकी पार्टी की विषय है, वो लीडर उनके पार्टी के है। अब फ्लोर में किसकी कितनी ताकत है, अभी तो उनके पास ज़्यादा रहा नहीं एमपीज, बाकी सब तो एनसीपीआई में चले गए हैं। तो स्पीकर को क्या बोलने जाएंगे किसी, तो वही बता सकते हैं। কয়লা পাচার মামলায় গ্রেফতার বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ইতিমধ্যে ধৃত প্রাক্তন ওসির মেডিকেল টেস্ট করা হয়েছে। আজ মনোরঞ্জন মণ্ডলকে আদালতে তোলা হয়। পুলিশ মাফিয়া যোগসাজশেই এ রাজ্যে চলছিল কয়লা পাচারের সিন্ডিকেট। কয়লা পাচারে প্রোটেকশন দিয়ে প্রচুর টাকা ঘুষ নিতেন বারাবণী থানার প্রাক্তন ওসি। কয়লা মাফিয়ার থেকে প্রায় 1.5 কোটি টাকা পৌঁছে গেছিল মনোরঞ্জন মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে, এমনটাই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অভিযোগ, টাকার বদলে মাফিয়ার প্রোটেকশন দিতেন মনোরঞ্জন মণ্ডল। হাওয়ালার মাধ্যমে টাকা বাইরে পাঠানোর অভিযোগ উঠেছে বারাবণী থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে। কয়লা পাচার কাণ্ডের কলকাতার নতুন মামলায় প্রথম কাউকে গ্রেপ্তার করলো ইডি এবং প্রথমেই বারাবণী থানার প্রাক্তন ওসি
মনোরঞ্জন মণ্ডল তাকে গ্রেপ্তার করেছে ইডি আধিকারিকরা। আমরা দেখতে পাচ্ছি মনোরঞ্জন মণ্ডল তাকে ইতিমধ্যেই ব্যাংশাল কোর্টে নিয়ে আসা হয়েছে এবং মনোরঞ্জন মণ্ডল তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা। আজকে তাকে যখন কোর্টে তোলা হবে আর রিপোর্ট পেশ করা হবে যে কি অভিযোগ তার বিরুদ্ধে, আমরা কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি মনোরঞ্জন মণ্ডল তাকে নিয়ে কিন্তু কোর্টের ভেতরে প্রবেশ করে গেলেন ইডি আধিকারিকরা এবং যেটা ইডি সূত্রের খবর, তথ্য যেটা সামনে আসছে যে কয়লা পাচারকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা প্রোটেকশন মানি হিসেবে নিয়েছেন মনোরঞ্জন মণ্ডল, অর্থাৎ বারোবতী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। তিনি নিজের স্ত্রীর অ্যাকাউন্টে এবং একাধিক আত্মীয়দের অ্যাকাউন্টে প্রায় 8 কোটি টাকা কয়লা পাচারকারীদের কাছ থেকে নিয়েছেন এবং সেই টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করেছেন দিল্লি সহ একাধিক জায়গায় এবং সেই টাকা দিয়ে কোথায় কি সম্পত্তি কেনা হয়েছে সেটাও কিন্তু তদন্তের বিষয়। ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযানের পর তাকে বারবার নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি বেপাত্তা ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা দুর্গাপুর আসানসোলের কমিশনার তাকে চিঠি পাঠানো হয় যে মনোরঞ্জন মণ্ডল তাকে ইডি দপ্তরে পাঠাতে হবে এবং আমরা দেখলাম গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলায় তিনি ইডি দপ্তরে হাজিরা দেন। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে রাতে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ সেই তথ্য আজকে কোর্টে পেশ করা হবে এবং দেখার বিষয় হবে যে আজকে শুনানির সময় ইডির তরফে আরও কী কী তথ্য পেশ করা হয়। ক্যামেরায় শান্তনুর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের ছবিটা এবার আপনাদের দেখাই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলছে দফায় দফায় বৃষ্টি। উইকেন্ডে বাড়বে বৃষ্টির পরিমাণ, চলবে মঙ্গলবার পর্যন্ত। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। সকাল থেকেই কলকাতা জুড়ে দফায় দফায় বৃষ্টি, বেশ কিছু রাস্তা জলমগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় এই মুহূর্তে নেই কোনো পুরবোর্ড, কিন্তু তাতেও শহরে জল জমার পরও সারাক্ষণ নজরদারিতে রেখেছেন কলকাতা পুরসভার কর্মীরা, আর সব কিছু মনিটরিং করছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর স্মিতা পান্ডে। এই মুহূর্তে রয়েছে আমরা কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে, যেখানে দেখা যাচ্ছে যে প্রতি মুহূর্তে শহরের কোথায় কি জল জমছে না জমছে তার যে মনিটরিং সিস্টেম রয়েছে সেই মনিটরিং সিস্টেমের দিকে কিন্তু তার নজর রয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি স্ক্রিন, বড় স্ক্রিন, যে স্ক্রিনে কোথায় কত বৃষ্টি বা বৃষ্টির কি পূর্বাভাস, কি পরিস্থিতিতে রয়েছে সেইটা মনিটরিং হচ্ছে। আর অন্যদিকে সিসি ক্যামেরা, 9খানা ফ্রেম দেখা যাচ্ছে। এই যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার উপরে নজর রাখা চলছে যে কোথায় কত পরিমাণ জল রয়েছে। তাতে যেটা দেখা যাচ্ছে যে 9টা ফ্রেম রয়েছে, তার মধ্যে একমাত্র বাঁদিকে নিচে বাঁদিকের যে কোণা, সেখানে আমার স্ট্রিটে কিছুটা জল দেখা যাচ্ছে মারোয়ারি হাসপাতালের সামনে। তা ব্যতীত কিন্তু বাকি 8টা ফ্রেম যেগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু কোথাও জল নেই। পুরসভার কর্মীরা কিন্তু প্রতি মুহূর্তে তারা আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তার পাশাপাশি তাদের যে সমস্ত প্রক্রিয়া থাকে জল জমার ক্ষেত্রে, যেমন বিভিন্ন জায়গায় সাকশন যে মেশিন স্ট্যান্ড বাই রাখা থেকে শুরু করে পাম্প স্ট্যান্ড বাই রাখা, সমস্ত ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন। অর্থাৎ পুরো বোর্ডের থাকাকালীন যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি কোনো অভাব অনুভূত না হয় তার জন্য কিন্তু একদিকে যেমন অ্যাডমিনিস্ট্রেটর স্মিতা পান্ডে মনিটরিং করছেন, তেমন কর্মীরাও কিন্তু সজাগ রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, সেই ফোন তারা রিসিভ করছেন এবং যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন প্রত্যেক বছরের মতন সেই ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছেন। ফলত বলাই যায় যে এখনও পর্যন্ত শহরের যে বৃষ্টি সকাল থেকে হয়েছে সেভাবে কোথাও কিন্তু বিরাট আকারে জল জমেনি। শুধুমাত্র আমার স্ট্রিটের একটা অংশে জল রয়েছে, পুরসভা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে যেটা সবচেয়ে বেশি পুরসভাকে চিন্তায় রেখেছে সেটা হচ্ছে আগামী 2 দিন পর অর্থাৎ রবিবার 21শে জুন বিশ্ব যোগা দিবস, এবং এই বিশ্ব যোগা দিবসে এবার 12তম যোগা দিবস পালন হবে আন্তর্জাতিকভাবে কলকাতা রেড রোডে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, সেই জায়গায় ধর্মতলাকে কেন্দ্র করে তার যে সোয়ারেজ সিস্টেম সেটা যাতে সচল থাকে বিভিন্ন জায়গায়, তার জন্য কিন্তু অতিরিক্ত পলি ড্রেজিং করা হচ্ছে, বিভিন্ন জায়গায় সাকশন জেট মেশিন সেগুলোকে রাখা হচ্ছে, এমনকি অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হচ্ছে যাতে কোনোভাবে বৃষ্টি পণ্ড না করে দিতে পারে এই আন্তর্জাতিক যোগা দিবসকে। ক্যামেরার সন্দীপ সাধুকের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.